কেটে গেল আরো ১ মাস। এই মাসটিতে আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম। ভাগ্য বোধহয় এবার সায় দিল। আমি চান্স পেয়ে গেছি। মা-সহ পরিবারের কেউই বিশ্বাস করতে পারে নাই। মিডল মার্কা স্টুডেন্ট কি করে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল। মানুষ যখন মন থেকে কিছু চায় সেটা সে হাসিল করতেই পারে। সকাল থেকেই সারা বাড়ি শোরগোল পড়ে আছে। মুনতাহা আপুকে দেখতে আসবে। আমিও খুব ব্যস্ত। সারাদিন টুকটাক যতটুকু সম্ভব মা চাচিদের সাহায্য করলাম। বিকেলবেলা মুনতাহা আপু ঘরে সাজুকাজু করতেছে। আমি বসে বসে দেখছি। আজ মুনতাহা আপুকে খুব সুন্দর লাগছে। আমি তাকিয়ে আছি। মুনতাহা, ঝিনুক, মেয়েদের কি এক যন্ত্রণা, তাই না? সৃষ্টির সেরা জীব, কিন্তু বিয়ের বাজারে ঠিকই মেয়েদের পশু পাখির মতো মনে করে। গুণকর্ম বিচার করে না। সুন্দরীদের সবসময় আগিয়ে রাখা হয় অদ্ভুত সব নিয়ম কানুন। দায়বদ্ধতার মাঝে আমরা মেয়েরা চিরকালই আবদ্ধ। আমি ভাবুক হয়ে জিজ্ঞেস করলাম, এমন বলছো কেন? সুন্দরী আগিয়ে রাখা মানে? মুনতাহা, এই দেখ না, আমি শ্যামকালো মেয়ে, চেহারা মোটামুটি ধরনের। আজ বাবার টাকা আছে বলে হয়তো বিয়ের কাজ ভালো ঘর থেকে আসবে, কিন্তু বাস্তবিক জানিস, বিয়ের বাজারে সুন্দরীরা তালিকায় সবচেয়ে আগে। তারা যদি তাদের চরিত্র ১০ জনের কাছেও বিলিয়ে দিয়ে আসে, তাও পুরুষ তাদের জন্য পাগল। ভালোবাসা সবসময় সুন্দরীদের জন্য বরাদ্দ। আর সমাজের কালো মেয়েরা সারা জীবনই নিচ তালিকায় থাকে। এদের এত এত ভালো গুণ কোয়ালিটি থাকার পরও ওর বাবাদের টাকার বিনিময়ে বিয়ে দিতে হয়। তবুও তারা নিজেদের পুরুষের কাছে ভালোবাসা পায় না। তুমি এমন ভাবছো কেন? সব পুরুষ এক হয় না। অবশ্য এমন পুরুষ আছে যারা মেয়েদের সুন্দর থেকে সরলতার প্রেমে পড়ে, ভালোবাসে। তারা বাস্তবিক খুঁজে, কল্পনা নয়। মুনতাহা আপু একটা মলিন হাসি দিয়ে বলল, হয়তো। তবে কি জানিস, তুই অনেক লাকি যে বাড়িতে জন্ম নিয়েছিস, সে বাড়িতেই থাকবি। কোথাও যেতে হবে না। সমুদ্র ভাইয়ার মতো একজন মানুষ পেয়েছিস। নিশ্চয় কোনো ভালো কর্ম করেছিস। আমি কিছু বলবো তার আগে বড় চাচি এলো, বলল, মুনতাহা, হয়েছে তোমার, চলো। ঝিনুক মুনতাহাকে নিয়ে এসে কথাবার্তা আর এগোলো না। মুনতাহা আপুকে নিয়ে বড় চাচির পিছনে যাচ্ছি। ছেলেপক্ষের সামনে মুনতাহা আপু বসে আছে। আমি সিঁড়ির দিকে দাঁড়িয়ে আছি। ছেলেপক্ষের সামনে যাই নাই, মা বারণ করেছে। ছেলের বাপ চাচারা এসেছেন। ছেলেরা এক ভাই এক বোন। ছেলে বড়, সে ঢাকা শহরে নামকরা প্রভাষক। নাম ওমর ফারুক। নামের মতোই দেখতে সে। মুনতাহা আপুর সাথে ভালো মিলবে, পারফেক্ট কাপল। ছেলের পরিবার বড়রা সবাই এসেছে, তার সাথে চাচাও। বাপ চাচাদের নিজস্ব বিজনেস আছে, ভালোই আর্থিক বলা যায়। শেখ বংশের সাথে টক্কর দেওয়ার মতো। আমার মন টিকটিক করে লাফাচ্ছে, খুব করে চাচ্ছে যেন মুনতাহা আপুকে তাদের পছন্দ হয়। এটা সেটা কত রঙের কথা হচ্ছে। হঠাৎ বড় চাচি ডাক দিল। আমি এগিয়ে যেতে ভালো করে নজর পড়ল সবার ওপর। বড় মা মুনতাহা আপুকে আর ছেলেকে একটা রুমে নিয়ে যেতে বলল, তাদের একান্ত কথা বলার জন্য। মুনতাহা আপুর রুমে ছেলে আর মুনতাহা আপুর মিনিট ৫ কথা বলল। দুজনের মধ্যে কি কথা হয়েছে জানি না, তবে দুজনের মুখে লজ্জা লজ্জা একটা ভাব। অবশেষে মুনতাহা আপু আর ওমর ভাইয়ার ছেলে বিয়ে ঠিকঠাক হয়ে গেল। আগামী সপ্তাহ তাদের বিয়ে। কেটে গেল ১ সপ্তাহ। মুনতাহা আপুর সাথে তার হবু বরের সেই ভাব জমেছে। এবার মুনতাহা আপুকে জিজ্ঞেস করেছিলাম, ছেলে কেমন? মুনতাহা আপু সে লজ্জা পেয়েছিল এবং ভুল স্বীকার করেছিল। তিনি সেই দিন বলেছিল, সব পুরুষ একরকম হয় না, সবার সৌন্দর্য প্রেমে পড়ে না, ব্যতিক্রমও আছে। ওমর ফারুক দুলাভাই তাদের মধ্যে একজন। আমাদের বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে। শেখ রংমহল সত্যি সত্যি রঙে রঙিন হতে চলছে। ইতিমধ্যেই সবাইকে দাওয়াত খাওয়া শেষ।
আত্মীয় স্বজন আসা শুরু করেছে। কাল গায়ে হলুদ। মানুষ কোলাহলে আমি সত্যি বিরক্ত হয়ে গেছি। বাগানের দিকে চেয়ার পেতে বসে আছি। মানুষের কর্মকাণ্ড দেখতে বরাবরই আমার ভালো লাগে। এর মধ্যেই সমুদ্র ভাইয়া আমার পাশে চেয়ার পেতে বসলো। তিনি বিয়ের তদারকি করছেন। সমুদ্র, খুব বিরক্ত হচ্ছিস তাই না চড়ুই? হুম। সমুদ্র ভাইয়া স্মিত হেসে উঠল, বলল, কয়েকটা দিনই তো। মুনতাহার বিয়ে হয়ে গেলে আবারও নীরবতা। আমাদের যখন বিয়ে হবে এরকম ধুমধাম চাস না? না, খুব ছোট করে একটা ফ্যামিলি অনুষ্ঠানে রাখবো, তাতেই হয়ে যাবে। বিয়ে করব আমরা, অফিসিয়ালি থাকবো একসাথে আমরা। শুধু শুধু কেন অন্যদের দাওয়াত দিতে যাব? এতে নজর লাগে। আমি মোটেও আমার বিবাহিত জীবনে অন্যের কুনজর চাই না। আমি আমার জামাইয়ের ১ টাকাও খরচ করতে চাই না। বুঝলেন এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। এর মধ্যে একটা গাড়ি আমাদের বাড়ির প্রাঙ্গণে এসে থামল। ভেতর থেকে ফুপুমণি বের হলো, সাথে ফুফা, তানিশা আপু, তার তিনহা ভাইয়াও। আমি তাদের দেখে খুশি লাফাতে উঠলাম। গত বছর ফুফাফুফি, তানিশা আপু আর তিনহান ভাইয়াকে দেখি না। দেখব কি করে? তারা সপরিবারে লন্ডনে থাকে। ছোট চাচার বিশেষ অনুরোধে সবাই দেশে ফিরেছেন। তানিশা আপু কত সুন্দর হয়ে গেছে, স্টাইলিস্ট। আমি আর সমুদ্র ভাইয়া সেদিকে এগিয়ে গেলাম। সমুদ্র ভাইয়া ফুপাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। ফুপুমণিও সমুদ্র ভাইয়ার সাথে কুশল বিনিময় করল। আমি ফুপু ফুপাকে সালাম জানালাম। তারাও আমার সাথে সখ্যতা দেখালো। এতক্ষণে বাড়ির অন্য সদস্যরাও ছুটে এসেছেন। বড়রা কথা বলছেন, আমরা ছোটরা এদিকে কথা বলছি। যদিও আমি এখনো তানিশা আপুর সাথে কথা বলি নাই। সে আমাকে পাত্তাই দিচ্ছে না। বাহিরে থাকলেও মানুষ বাহ্যিক দিক থেকে অনেক পরিবর্তন হয়ে যায়। আমি এখনো তানিশা আপুকে দেখছি। তিনহান ভাইয়া খুবই ভালো, আমার সাথে খুশ বিনিময় করলে। কতগুলো চকলেট দিল। চকলেট পেয়ে আমি খুবই খুশি হয়ে গেলাম। এর মধ্যেই তানিশা আপু বলল, আমাদের এগিয়ে নিতে এয়ারপোর্টে কেন আসলেন না সমুদ্র? তুমি কি আমাকে কখনোই একটুও প্রায়োরিটি দিবে না সমুদ্র? আমার অনেক কাজ আছে। আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি। তাছাড়া নাজিম তো গেছে। আমার এক্সট্রা যেতে হবে কেন? তানিশা তাই বলে আমাকে। এর মধ্যে আমি সমুদ্র ভাইয়া বললাম, আপনি না বিকেলে এয়ারপোর্টে যাবেন? আবার যাবেন কেন? ফুপোরা তো এসেই পড়েছে। সমুদ্র, আমি তো আর একা যাব না, তুইও যাইস। এটা সারপ্রাইজ, তবে গেলেই পাবি চড়ুই। এর মাঝেই সমুদ্র ভাইয়া ডাক পড়ল। সে সেদিকে চলে গেল। আমিও বাড়ির দিকে চলে এলাম। তানিশা বিড়বিড় করে বলল, মেজো মামার মেয়ের সাথে সমুদ্র এত ভাব কেন? যাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তার অন্যের সাথে এমন সখ্যতা কলিজা দহন করে ফেলছে আমার। আপ টু ডাউন এমন কিছু হলে ঝিনুককে মেরে ফেলবো। ব্যাপারটা দেখতে হচ্ছে। এখানে এসে এমন কিছু আজ পাবো সে আমি জানতাম না। খুব রাগ হচ্ছে তার। দপাদপ হেঁটে বাড়ির দিকে গেল। এর মধ্যে সকিনা এখানে লেকেস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে সবকিছু শুনছে। সে হিহি করে হেসে বলল, ঝিনুক তো সমুদ্র সাহেবের প্রাণ। জান সবকিছু। আপনি কোন ক্ষেতের মূলা? সমুদ্র ভাইয়া জানলে আপনারে ১০ ঘাটের ময়লা শামুক খাওয়াইব। আমার মামাতো বোন মারিয়া এসেছে। মেহবার ভাইয়াও এসেছে। মামা মামি নানিও এসেছে। সবাইকে সবার মতো রুম দেওয়া হয়েছে। আমি আর মারিয়া এক রুম শেয়ার করছি। পাশে তানিশা আপুর রুম। সে নিজের রুম কারো সাথে শেয়ার করবে না। বিকেল বেলা আমি সাদা একটা 3 পিস পরে রেডি হয়েছি। সমুদ্র ভাইয়া গাড়ির অপেক্ষা করতেছে। সাদাতে মেয়েদের নাকি খুব স্নিগ্ধ লাগে। চুলগুলো ছেড়ে দিলাম, হালকা মেকআপ করলাম। আমি দ্রুত বের হয়ে গেলাম। বিকেলে
সবাই বাগানে বসে আছে। আমি বের হতেই সবার নজর আমার দিকে পড়ল। সমুদ্র ভাইয়া আমার দিকে তাকাতেই আমার খুব লজ্জা লাগলো। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যেই আমার নানি আমার দিকে এগিয়ে এলো। মাশাআল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দিল। সমুদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে এলো, বলল, মাশাআল্লাহ, চলে চল। আমি আর সমুদ্র ভাইয়া গাড়িতে বসলাম। গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তানিশা সবকিছুই পর্যবেক্ষণ করছিল, রক্তিম চোখে তাকিয়ে রইল গাড়িটি যাওয়ার পানে। চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। এ যেন বিপদ আসার সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। তানিশা বিড়বিড় করে বলল, কেন সমুদ্র, কেন? সে বুঝ হওয়ার পর থেকেই দেখছি এই ঝিনুককে তুমি আলগিয়ে রাখো। ঝিনুক সুন্দর মানছি, আমিও তো কম নয়। তোমার প্রতি রাগ করে আমি দেশ ছেড়েছি। তোমার জন্য আমি নিজেকে সব দিক থেকে সাজিয়েছি, তবুও আমার প্রতি তোমার কেন এত অনীহা? এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বিগত আধা ঘন্টা ধরে। এর মধ্যেই আমি এক বোতল পানি খেয়ে ফেলেছি। আমি হাইপার হয়ে গেছি, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা সমুদ্র ভাইয়ের মধ্যে কোনো আজ ভাবান্তর দেখলাম না, যেন কিছুই হয়নি। এটাও তার জন্য নিতান্তই সাধারণ ব্যাপার। দুধ ভাত আর সমুদ্র ভাইয়া নিজে কভার করে এসেছেন। কোনো মতে তাকে এমপি সমুদ্র সে লাগছে না। তার এই রূপে আমি দ্বিতীয়বার ঘায়েল হলাম। তিনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছেন। এত কোলাহল এয়ারপোর্টে, বাপুরে, কত আপনজন আজ এক হচ্ছে, আবার কত আপনজন প্রিয় ছেড়ে পাড়ি দিচ্ছে অন্য এক দেশে। সমুদ্র ভাইয়া আমাকে আলগিয়ে রেখেছেন। হঠাৎ করে হাত ছেড়ে বলল, ঝিনুক, সামনে তাকা, দেখতো ছেলেটাকে চিনিস কিনা। আমিও বিজ্ঞ মানুষের মতো ভালো করে তাকালাম। তাকিয়ে চোখ ভরে পানি জমে উঠল। ভাই, আমার ভাই, নারী ছেঁড়া বাঁধন, কলিজার সম্পর্ক যার সাথে আমার। সে হাসি মুখ এদিকে এগিয়ে আসছে। আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়লাম। খুব করে জোরে ধরে বললাম, শাহিন ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া গো, তুমি 5টি বছর কি করে দূরে ছিলা? ভাইয়া, হুম করে কেঁদে উঠল। এয়ারপোর্টে কিছু মানুষ আমাদের দিকে সেকেন্ড 10 তাকিয়ে রইল, তারপর আবার নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ল। তারা এরকম অহরহ ঘটনা প্রতিদিনের সাক্ষী হন। কত সম্পর্কের মিল হয় এই জায়গাটিতে। ভাইয়া আমাকে তার বুকের মাঝে লুকিয়ে নিল। মিনিট দুয়েক পর আমি একটু শান্ত হতেই আমার কপালে একটা পরশ এঁকে দিল, বলল, পাগলি বোন আমার, রোজই তো আমাকে ভিডিও কলে দেখতি, তখন তো এমন ইমোশনাল হয়ে যাস নাই। এখন কি হয়েছে? এই তো আমি ফিরে এসেছি। সমুদ্র ভাইয়া এগিয়ে এলো, ভাইয়ার কাঁধে একটা চাপড় মেরে বলল, তা বলো শালা সাহেব, কেমন কাটলো জার্নি? ভাইয়া প্রথমে সমুদ্র ভাইয়াকে চিনতে পারে নাই, তারপর সেকেন্ডের মধ্যে হো হো করে হেসে বলে, তুই তো দেখছি হুলিয়া পাল্টে ফেলছিস। আহারে, বর্তমান সময়ে আলোচিত এমপি সমুদ্র শেখ এর কি দশা! জনগণ আর পেপারবাজিদের ভয়ে মুখ লুকিয়ে চলতে হয়। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে বলল, সবেমাত্র 7 বস্তা চাল আর 1 বোতল সয়াবিন তেল সাজিয়েছি। হাইকোর্টের মামলা ঢুকছে দুদক, বুঝলি কেন এই দশা হলো? সমুদ্র ভাইয়া আর শাহিন ভাইয়া খুনসুটি দুষ্টুমি আমরা তিনজনই এয়ারপোর্টে উচ্চ স্তরে হেসে উঠলাম। সবাই এখন বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। নিশ্চয় মনে মনে বলছে, এ কোন পাগল গার্ডদের পাগলারা ছুটে চলে এসেছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরলাম। আজ সে রংমহল খুবই কোলাহলপূর্ণ। আমার দরজার সামনে দাঁড়িয়ে মা শাহিন বাপজান বলে দৌড়ে ছুটে এলো। বাবাও ছুটে এলো, কত বছর পর নিজের ছেলেকে পেয়েছে। বাবা মা দুজনেই চোখের জল। বড় চাচা, ছোট চাচা, চাচিরা সবাই ভাইকে দেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ভাই এসেছে বলে আজ আমার খুশি অন্ত নেই।
আমি খুশি মনে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছি। এর মধ্যে হঠাৎ করে আমার কাঁধে কারো ছোঁয়া পেতে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি তানিশা আপু। আমি হাসি মুখে তাকাতেই তিনি বলল, ছেলেটিকে ঝিনুক? তানিশা আপু আমার সাথে কথা বলছে। আমি বললাম, আমার ভাইয়া। তিনি সবার সামনেই আমার ভাইয়ার দিকে এগিয়ে গেল, হাতটা বাড়িয়ে দিল। শাহিন শেখ, আমি তানিশা। তানজিম নিঝুম। শাহিন ভাইয়াও হ্যান্ডশেক করলো, মুচকি হেসে বলল, আমি চিনছি সুন্দরী। তুমি আমার ফুফাতো বোন। ভালো তো বড় হয়ে গেছিস বেশ। রাতে খাবার দাবার হওয়ার পর ছোট বড় সবাই একসাথে বসে আছি। এটা সেটা কত কিছুই নিয়ে কথা চলছে। এর মধ্যে ফুপুমণি বলে উঠল, বড় ভাই শেখ বাড়ির ছেলেদের বয়স কি পার হচ্ছে না? মেয়েদের বিয়ে দিচ্ছিস, এখন ছেলেদের বউ কবে আনবি? সমুদ্র কি সারা জীবন এরকমই থাকবে, রাজনীতি করবে? বয়স বড় চাচা, ও ভালো কথা বলছিস, কিন্তু তোরা দেশে এসেছিস, ভালো করছিস। একসাথে দুই বিয়ে খেতে পারবি। মোন্তাহার বিয়ের শেষে সমুদ্র বিয়ের রিসিপশন করা হবে। ফুফু মনি, বিয়ের রিসিপশন মানে? সমুদ্র কি বিয়ে করে ফেলেছে? কবে করলো? বউ কোথায়? আমাদের জানানো প্রয়োজন মনে করলি না? একটু উত্তেজিত হয়ে বড় চাচা একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, থাম। আমরাও জানতাম না, কিন্তু বিয়েটা এমন সময় হয়েছে, তখন এটা জানানোর মত ছিল না। বিয়েটা 4 বছর আগেই হয়েছে। সে 4 বছর আগে সবকিছু খুলে বলল। নিজের বিয়ের ঘটনা বড় চাচার মুখে শুনছি, খুব লজ্জা লাগছে। যারা জানে তারা আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এ মহলে সমুদ্র ভাইয়া নেই, সে বাগানের দিকে আছে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলাম না, বাহিরে বাগানের দিকে পালালাম। অন্যদিকে আজ আত্মীয় স্বজন সবাই জানে সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা। তানিশা সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা শুনল, নিজের দু চোখ পানি ধরে রাখতে পারল না। সবার অগোচরে চোখের পানি মুছে উঠে গেল। তানিশার চোখে পানি সবার আড়ালেই পড়ল। শাহিন তা খেয়াল ঠিকই করেছে। সে তানিশার পিছন পিছন যেতে লাগলো। তানিশার মন বাগানে আজ ঝড় হানা দিয়েছে, কারণ সে ছোট থেকেই এমন একজনকে চেয়েছে যে কোনো দিন ও তার ছিল না। সে সমুদ্রকে তেমন করে চায়ও না কখনো, মনের কথা প্রকাশও করে নাই। রাগে হয়তো ঝিনুককে বলছিল খুন করে ফেলবো, কিন্তু প্রকৃতি তার নিয়মে উল্টো খেলা খেলবে। কারোই দোষ থাকে না এখানে। ঝিনুক কোনো দোষ নেই। সমুদ্র তো সে তার না পাওয়া প্রিয় একজন মানুষ, কিন্তু ঝিনুক না চাইতেও তার প্রিয় মানুষ ঠিকই পেয়ে গেছে। এ কারণেই বলা হয়, দুনিয়াতে সবার সবকিছু ভাগ্য নিয়ে আসে না। তানিশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে, বরাবর হাতে উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছছে। আজ নিজের বাড়িতে থাকলে হয়তো সবকিছু লণ্ডভণ্ড করে ফেলত সে, কিন্তু এ বাড়িতে সে অপরাগত। শাহিন বিগত 5 মিনিট ধরে তানিশার পিছনে দাঁড়িয়েছিল। তানিশা বরাবর চোখ মোছার দিকটা সে লক্ষ্য করলে ঠিকই গম্ভীর গলায় বলল, কান্না করছিস? এমনটা তো হওয়ারই ছিল। কেন তুই সমুদ্র দুর্বলতা দিকটা জানিস না? তানিশা হঠাৎ কারো সারা শব্দ পাবে এটা আজ করেনি। শাহিন তাকে লক্ষ্য করল, ব্যাপারটা একটু অন্যরকম। নিজেকে সামলিয়ে ভালো মতো চোখে পানি মুছে নিল। এই চোখে পানি সে খুব ভালো মুছতে জানে। কৈশোরী বয়সে এই সমুদ্র শেখের জন্য কম চোখের পানি তো মুছে নাই সে। তানিশা শাহিনের দিকে তাকালো না, এমন কোনো সাড়া শব্দ করল না। শাহিন এগিয়ে এলো, তানিশা পাশে এসে ছাদের কর্নারে দাঁড়ালো। তানিশা একবার শাহিনের দিকে তাকালেন, বলল, আপনি এখানে কিছু বলবেন? শাহিন মুচকি হাসলো, বলল, তুই তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস, বেশ সুন্দর করে নিজেকে সামলে নিলি। আজ মেয়ে মানুষ অন্যরকম দক্ষতা দেখালাম। তানিশা কিছু বলল না, এর গভীর নিঃশ্বাস ছাড়ল। শাহিন, আমি জানি তুই সমুদ্র ভাইয়াকে পছন্দ করিস, এখন থেকে নয়,
সেটা ছোটবেলা থেকে। কিন্তু জানিস, আমি একটা হাদিস শুনেছি, আল্লাহ নাকি মানব সৃষ্টির 50,000 বছরের আগে থেকেই মানুষের বেটা হাফ ঠিক করে রেখেছিল। তাই পৃথিবী প্রকৃতি হাজার খেলা খেলুক, দিন শেষে যে যার ভাগ্যের কাছে তাকে তার ভাগ্য নিয়ে দেওয়া হয়। তানিশা, আমি জানি, ভেবেছিলাম এবার সমুদ্র ভাইয়াকে আমার মনের কথা জানাবো, কিন্তু যা ভাগ্যে নেই তা জানা কি করে? আমার ভাগ্যটা এরকম কেন? এত চাওয়ার পরও সে আমার হলো না। তারা মনে হয় খুব ভাগ্যবান ভাগ্যবতী যারা ভালোবাসা মানুষকে জীবনে পায়। শাহিন, জানিস, ভালোবাসা মানুষের ভালোবাসা দেখাও সুখে। ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেখতে পাওয়া বড্ড ভাগ্যের বিষয়। তাছাড়া প্রতিটা মানুষের জীবনে একসময় ঠিকই মানুষ আসে। তোর জীবনেও হয়তো বেটার কেউ আসবে। তানিশা, আমি জানি শাহিন ভাই, আপনি কেন আমাকে এগুলো বলছেন। আফটার অল ঝিনুক আপনার বোন, বোনের সংসার আগুন জ্বলে উঠুক আপনিও চাইবেন না। এই দুনিয়ায় রীতিনীতি বড়ই অদ্ভুত, প্রতিটা কাজেই স্বার্থ থাকে। আমি ভালোবেসেছি শাহিন ভাই, পাপ করি নাই, এটা আমার জীবনের প্রথম ভালোবাসা, হয়তো শেষও। আমি ভালোবেসে যাব, না হোক সে আমার। তবে আমাকে চিন্তা করতে হবে না, আমি কাল আবার লন্ডনে ফিরে যাচ্ছি। আজ রাতে যে করেই হোক আমি ইমার্জেন্সি টিকিট কেটে ফেলব। সবাই স্বার্থপর। শাহিনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিল। তানিশা ছাদ থেকে নেমে যাচ্ছে। শাহিনের বুকটা কেঁপে উঠল বারবার। জ্বলে যাচ্ছে, কিন্তু কেন? তানিশা, এমন অদ্ভুত চাওয়া পাওয়া ভালোবাসা কি সত্যি এমন ভয়ঙ্কর? এমন নিখুঁত ভালোবাসা সে কখনো দেখেনি। না চাইতেও শাহিনের চোখ থেকে গড়গড়িয়ে চোখের জল বেয়ে পড়ল। শাহিন আকাশের দিকে তাকিয়ে বলল, এ জীবনে কেন এত মোহমায়া দিয়েছ দিয়েছ ভালো করছো? কেন এমন জিনিসের প্রতি তা বাড়িয়ে দাও যা কখনোই আমাদের হবে না? মানুষ যা চায় তা কখনোই পায় না। এত রহস্যময় লীলা খেলা কেন আল্লাহ? অনেকক্ষণ ধরে আমি সমুদ্র ভাইয়ার বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার চোখে চকচক করছে, গড়িয়ে নিচে পড়ছে। সমুদ্র আজও ওর জন্মবার্ষিক সবাই ভুলে গেছে। মানুষ মৃত্যুর সাথে সাথে তাদের অস্তিত্ব যেন মুছে যাবে। সমুদ্র ভাইয়া, আপনার সেই দিনটির কথা মনে আছে? সমুদ্র, হুম, থাকবে না কেন? তুই তো সেই দিনটির জন্য আমাকে খুনি বলেছিলি, ভুলি কি করে? আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম, তার চোখেও জল। সেই দিন ব্যর্থ আজও তাকে কাঁদায়। তার চোখে মুখে বারবার জানান দিচ্ছে সে আজও অপরাধবোধে ভুগে। সেই দিন একখণ্ড অতীত। ছোট চাচা, দুই মেয়ে, নাদিয়া আপু আর মুনথা আপু। নাদিয়া আপু আর আমি বছর দুয়েক বড় ছোট। নাদিয়া আপু আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড। সব সময় আমাদের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল। নাদিয়া আপু দেখতে আমার থেকেও অনেক অনেক বেশি সুন্দরী ছিল। গায়ে দুধে আলতা রঙের জন্য ষোড়শী বয়সে তাকে লালস্যময়ী কন্যা লাগতো। তার এলোকোষী লম্বা লম্বা চুলগুলো ছিল আমার সবচাইতে প্রিয়। কি সুন্দর তাকে লাগতো, যে কেউ একবার দেখলেই মাশাআল্লাহ বলতে ভুল করতো না। নদিয়া আপু আর ফারহান সাহিল ভাইয়া তখন খুব খুব গভীর ভাব। ফারহান সাদিল ভাই, সমুদ্র ভাইয়ের ছোট ভাই, আর আমার ভাই সমবয়সী, তাই দুজনের নাম প্রায় একই রাখা হয়, সাদিল আর শাহিন। আমার আর সমুদ্র ভাইয়া বিয়ের সপ্তাহ দুয়েক পর পরই ফারহাদ ভাই এমন একটা কাজ করে যার জন্য আমি আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি। আমি তখনও বুঝতাম না শারীরিক সম্পর্ক কি, কিন্তু একবার নাদিয়াপুকে কান্না করতে দেখে জিজ্ঞেস করছিলাম, তুমি কান্না করছো কেন? সে বলছিল তার আর ফারহান ভাইয়ার মাঝে নাকি তা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে তা করা পাপ।
এই পাপের মাসুল দিতে হবে তাকে। তার পেটে এখন ফারহান ভাইয়ের সন্তান। এত কিছু সেদিন বুঝিনি, তবে একদিন বিকেলবেলা নাদিয়া আপু মাত্রাতিরিক্ত কান্না করছিলেন। আমি জিজ্ঞেস করতে বলল, ফারহান ভাই নাকি তাকে বিয়ে করবে না, তাকে ভালোবাসে না, এই সন্তান তার না। অনেক পাপের বোঝা নাদিয়া আপু বইছেন।